আজকের টপিক হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্স। এই কন্ডিশনাল সেন্টেন্সটা আসলে কী? কন্ডিশনাল সেন্টেন্সটা হচ্ছে একটি শর্তমূলক বাক্য। এখানে একটি ঘটনা ঘটা বা না ঘটা অপর একটি শর্তের উপর বা ঘটনার উপর নির্ভর করবে। ঠিক আছে, ইংলিশে আমরা ইফ বা আনলেস, ইফ অর্থ যদি, আনলেস অর্থ যদি না, এই দুইটা শব্দ যুক্ত কোনো বাক্যকে আমরা কন্ডিশনাল সেন্টেন্স বলতে পারি। যেমন তুমি যদি যাও আমি যাব। এই যে তুমি যদি যাও আমি যাব, সে যদি না যায় তাহলে কিন্তু আমি যাব না। ঠিক আছে, তার মানে কি তার যাওয়ার উপর আমার যাওয়ার নির্ভর করতেছে। ওকে, এগুলো সাধারণত আমরা 4 প্রকার বলে থাকি। একটা হচ্ছে আমাদের জিরো কন্ডিশনাল, একটা হচ্ছে ফার্স্ট কন্ডিশনাল, আর থার্ড কন্ডিশনাল অ্যান্ড ফোর্থ কন্ডিশনাল। চলেন প্রথমে আমরা জিরো কন্ডিশনাল নিয়ে আলোচনা করি। এখানে দেখতে পাচ্ছি জিরো কন্ডিশনাল। এটার ঘটনাটা কী? ঘটনাটা হচ্ছে ইফ প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট প্লাস কমা, এই কমাটা ভালোভাবে খেয়াল রাখতে হবে, প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট থাকবে। তার মানে কি এখানে কোনো শর্ত থাকবে না। ঠিক আছে, এখানে দুটোটাই সেম টেন্সের হবে। সেটা কি? প্রেজেন্ট ইনডিফিনিট বা প্রেজেন্ট ইনডিফিনিট। ওকে, এর কখন হবে জিরো কন্ডিশনাল বা শর্ত হবে না? যদি সেটা সত্য বা চিরন্তন সত্য বা বৈজ্ঞানিক সত্য হয়, যদি কোনো ঘটনা, তাহলে সেটাকে আমরা জিরো কন্ডিশনাল বলতে পারি। তখন আমরা এ প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট মানে B1 মনে রাখতে হবে। ঠিক আছে, প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট লিখতে পারি, মানে B1 দুটোর পাশেই হবে। চলুন একটা এক্সাম্পল দেখি। যেমন ইফ ইউ ফ্রিজ ওয়াটার, যদি তুমি ওয়াটার ফ্রিজিং করো তাহলে কী হবে? ইট টার্নস ইনটু আইস, এটা কিন্তু বরফ পরিবর্তন হয়ে যাবে। আমরা পানি যদি ফ্রিজে রাখি তাহলে এটা বরফ হয়ে যায় না? অবশ্যই কিন্তু বরফ হয়ে যায়। তার মানে আমরা বুঝতে পারছি এটা একটা বৈজ্ঞানিক সত্য বা একদম সত্য ঘটনা। ওকে, তাই এটার এই যে আমরা দেখতে পাচ্ছি যে ফ্রিজ অর্থাৎ কি ফ্রিজিং করা বা ঠান্ডা করা, ফ্রিজিং করা বা কি ঠান্ডা করা, এই যে আমরা দেখতে পাচ্ছি এটা ফ্রিজ। ওকে, তারপরে যেখানেও টার্নস হয়ে গেছে, তার মানে কি এই পাশেও B1 আবার এখানেও আমাদের কিন্তু B1 যুক্ত হচ্ছে। ওকে, এরপরের যে এক্সাম্পলটা আছে সেটা যদি আমরা দেখি তাহলে সেখানে কি আছে? সেখানে আছে ইফ ইউ হিট ওয়াটার টু 100 ডিগ্রি সেলসিয়াস ইট বয়েলস। তোমার তুমি যদি 100 ডিগ্রি সেলসিয়াস পানি গরম করো তাহলে এটা কি হবে? এটা কিন্তু ফুটে বাষ্পীভূত হবে। ঠিক আছে, এটি ফুটবে। ওকে, তার মানে কি এখানে আমরা দেখতে পাচ্ছি হিট অর্থ কি গরম করা, আবার এখানে দেখতে পাচ্ছি বয়েলস অর্থ কি ফুটা বা বাষ্পীভূত হওয়া। তার মানে কি এটাও B1 এটাও B1 হয়েছে এই ইফ দ্বারা যুক্ত। ওকে, যেহেতু এটা বৈজ্ঞানিক সত্য এই জন্য। এরপর দেখি ইফ ইট রেইনস, যদি বৃষ্টি আসে, দ্য গ্রাউন্ড গেট ওয়েটস, তাহলে মাটি ভিজে যায়। দেখি এটা সত্য ঘটনা। যদি বৃষ্টি আসে তাহলে মাটি ভিজবেই, তাই না? একদম সত্য ঘটনা। তাই এটা আমাদের B1 বা প্রেজেন্ট ইনডিফিনিট, এখানেও B1 বা প্রেজেন্ট ইনডিফিনিট হয়েছে। ওকে, এরপরে যদি দেখি ইফ যুক্ত ইফ আই ফিল টায়ার্ড, যদি আমি ক্লান্ত হই, আই গো টু বেড আর্লি, আমি দ্রুত ঘুমাতে যাই। তার মানে যে টায়ার্ড, যদি আমি ক্লান্ত হই, এই যে আই ফিল টায়ার্ড কিন্তু আমাদের ভার্ব না, মেন ভার্ব না, এটা আমাদের অ্যাডজেক্টিভ। ঠিক আছে, আই ফিল টায়ার্ড, আমি যদি ক্লান্ত হই, ওকে, ক্লান্ত অনুভব করি, তাহলে আই গো টু বেড আর্লি, আমি দ্রুত ঘুমাতে যাই। এখানেও গো কী আসছে? গো কিন্তু আমাদের একটা B1 আসতেছে। সো এ প্লাস B1 প্লাস কমা প্লাস B1 সাবজেক্ট প্লাস B1। ঠিক আছে, এইভাবে আমরা জিরো কন্ডিশনাল করতে পারি। এখানে একটা কথা মনে রাখতে হবে, আমি যে B1 বা B1 এভাবে বলতেছি, এখানে তো অবশ্যই আমাদের সাবজেক্ট প্লাস B1 হবে। ওকে, প্লাস বাকি অংশ হবে, কিন্তু জাস্ট আমার মেন জিনিসটা হচ্ছে আমাদের এখানে আমাদের ভার্বটা দেখতে হবে। ওকে, এরপর যেটা সেটা যদি দেখি ইফ ইউ টাচ ফায়ার, যদি তুমি আগুনকে ছৌ বা আগুনকে টাচ করো, ঠিক আছে, এই টাচ কিন্তু B1, তার মানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ইট বার্নস, এটা কি হয়ে যাবে? আগুনে পুড়ে যাবে। ঠিক আছে, তার মানে কি
এটা কিন্তু সত্য ঘটনা। তুমি যদি আগুন টাচ করো তাহলে আগুন পড়বে না, আগুন তো অবশ্য তোমাকে পুড়ে ফেলবে। তার মানে এটা কিন্তু একটা সত্য ঘটনা। সো এটাও আমাদের কি হবে, এটাও আমাদের প্রেজেন্ট ইনডিফিনিটেন্সের জিরো কন্ডিশন হবে, দুটো পাশে প্রেজেন্ট ইনডিফিনিটেন্স থাকবে। ওকে, আর প্রেজেন্ট ইনডিফিনিটেন্স কন্ডিশন কি, সাবজেক্ট প্লাস V1 প্লাস অবজেক্ট। এরপরে আমরা কিন্তু এটাকে ঘুরিয়ে পেঁচিয়ে লিখতে পারি। এই যে এই অংশটা আছে না, এই অংশটা আমরা এখানে নিয়ে আসতে পারি, আবার এই অংশটাকে আমরা এই পাশে নিয়ে আসতে পারি। কিন্তু এখানে পার্থক্য কী হয়ে থাকবে, পার্থক্য হচ্ছে এই যে কমাটা আছে না, এই কমাটার পরিবর্তে আমাদের এই মাঝখানে ইফ নিয়ে আসতে হবে, এই মাঝখানে নিয়ে আসতে হবে, ইফ নিয়ে আসতে হবে। ওকে, যেমন এখানে দেখি প্রেজেন্ট ইনডিফিনিট দেখছি, এই অংশটাকে আমাদের এই পাশে আসছে, এই যে প্রেজেন্ট ইনডিফিনিট আসছে, ঠিক আছে। এরপর আমি কী বলছি, ইফটা মাঝখানে নিয়ে আসতে কমার পরিবর্তে, এই ইফটা আমাদের মাঝখানে নিয়ে আসছি। এরপরে কি, এরপর হচ্ছে আমাদের আবার এই যে এই প্রেজেন্ট ইনডিফিনিটটা শেষে নিয়ে যেতে হবে। এই তো আমরা প্রেজেন্ট ইনডিফিনিটটা আবার শেষে নিয়ে আসছি। একটা এক্সাম্পল দেখি, আই গো টু বেড আর্লি, আমি দ্রুত ঘুমাতে যাই, ঠিক আছে। ইফ আই ফিল টায়ার্ড, যদি আমি ক্লান্ত অনুভব করি। ঠিক সেম, জাস্ট উল্টে গিয়েছে, আর কমার পরিবর্তে আমরা কী বসিয়েছি, ইফ বসিয়েছি। ওকে, বা আমাদের এই যে ইফযুক্ত অংশটুকু পরে লিখেছি এবং ইফযুক্ত বাকি অংশটুকু আমরা আগে লিখেছি, মাঝখানে কমাটা উঠিয়ে দিয়েছি। ওকে, এই দুই নিয়মে আমরা জিরো কন্ডিশনাল বা যে কোনো কন্ডিশনাল করতে পারি। এরপর চলো আমরা ফার্স্ট কন্ডিশনে আসি। ফার্স্ট কন্ডিশনে কী আছে, ইফ প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট প্লাস ফিউচার ইনডিফিনিট। ওকে, এখানে মনে রাখতে হবে প্রেজেন্ট ইনডিফিনিট, ফিউচার ইনডিফিনিট। ওকে, যে প্রেজেন্টের সাথে কার কানেক্টেড, ফিউচারে কানেক্টেড। যেমন একটা এক্সাম্পল দেখি, ইফ ইউ কাম, কি, ইফ, এই যে ইফ ইউ কাম, যদি তুমি আসো, আই উইল গো, আমি যাব। তার মানে কি, আমি যাব, এটা কার উপর নির্ভর করছে, সে যদি আসে, তার আসার উপরে। ওকে, আর ফিউচার টেন্স আমরা কখন তো জানি, এখানে কিন্তু সাবজেক্ট প্লাস শ্যাল বা উইল প্লাস ক্যান প্লাস B0 থাকবে, ঠিক আছে। আর প্রেজেন্ট টেন্স বললামই তো, সাবজেক্ট প্লাস ইজ B1, আমি কিন্তু সাবজেক্ট লিখি নাই, জাস্ট B1 দিয়ে আমরা গঠন করছি, যে আমরা শ্যাল উইল ক্যান প্লাস B0। B0 মানে এখানে কথা আছে, B0 মানে আমি বলি ভার্বের বেস ফর্ম, ঠিক আছে। এখানে ভার্ব একদম যেভাবে থাকে ঠিক সেভাবেই বসানো হয়, এখানে এস বি এস বা ইএস বা আইএস এগুলো কিছু যুক্ত করতে হয় না, ঠিক আছে। এই জন্য আমরা ভার্বের বেস ফর্মকে আমি B0-তে কাউন্ট করেছি। এরপরে যদি আমরা ফিউচার আছে, আমরা এই যে একটা এক্সাম্পল দেখলাম না, এই একটা এক্সাম্পলই আমরা পুরো যে কন্ডিশন আছে সেটা জেনে নিব, সেটা আমাদের হয়ে যাবে। যেমন এটাকে আমরা যদি আবার উল্টে দিই, সেকশন আগের মতো, এই যে এটার মতো এখানে যে করলাম, আমরা কী করবো, আই উইল গো এটা আগে নিয়ে আসবো, ইফ ইউ কামটা পরে নিয়ে যাবো, শেষ, মাঝখানে কমাটা উঠে যাবে। একদম সহজ বিষয়, বিষয় কিন্তু কঠিন না। ফিউচার ইনডিফিনিটটা আগে নিয়ে আসবো, পাস্ট ইনডিফিনিটটা পরে নিয়ে যাবো, আর মাঝখানে কী থাকবে, ইফটা থাকবে শুধু। যেমন এই যে আই উইল গো, এটা আমরা কী করলাম, পরে নিয়ে গেলাম, এখানে নিয়ে আসলাম। ওকে, এই যে এরপরে ইফ ইউ কাম, এটা আমরা আবার অ্যাক্সেস করছি, ঠিক আছে। ইফ ইউ কামটা পরে নিয়ে গেছে, এই যে ইফ ইউ কাম, ঠিক আছে, পরে নিয়ে আসলাম। আমি যাব যদি তুমি আসো, মানে আমি যাব এটা কার উপর নির্ভর করতেছে, তা সে যদি আসার উপর নির্ভর করতেছে, এই জন্য এটা একটা কন্ডিশনাল সেন্টেন্স। ওকে, চলুন এখন সেকেন্ড কন্ডিশনালটা দেখি। এটা তো সেকেন্ড কন্ডিশন, ঠিক আছে। কন্ডিশনটা আমরা চারটা বলছি, যেটা জুরি কন্ডিশন, এটা মিস্টেক হয়ে গেছে, এটা আমরা সেকেন্ড কন্ডিশন হবে, ঠিক আছে। সেকেন্ড কন্ডিশন হলো কি, ইফ প্লাস পাস্ট ইনফিনিট পাস্ট কন্ডিশন। এখানে কিন্তু আগের বার প্রেজেন্ট ছিল, আর এখানে ফিউচার হয়ে গেছে, সব কিন্তু ইনফিনিট ছিল। কিন্তু এখানে মজার বিষয় কি জানেন, এখানে মজার বিষয়টা হচ্ছে যে পাস্ট ইনডিফিনিট যদি থাকে, জাস্ট এখানে পাস্ট কন্ডিশনাল হয়ে যাবে। ওকে, আগের যেটা আসলো না, সেটারই আমরা পাস্ট ফর্মটাগুলো বসাবো। যেমন আগে এখানে কিছু উইল ছিল, এটা উড বসিয়েছি, কুড ছিল, এখানে আমরা ক্যান ছিল, এখানে কুড বসিয়েছি। এখানে শুড আমরা দ্বারা বসাবো না, কারণ হচ্ছে শুড অর্থ আমরা উচিত বোঝাই, ঠিক আছে। এই জন্য আমরা শুড নিয়ে আসি নাই, শ্যালের এইখানে আমরা মাইট নিয়ে আসছি। ওকে, জাস্ট এখানে পাস্ট ফর্মটা বসাবো প্লাস বি জোড়া, আগের বাকি সব নিয়ম সেম। যেমন এই যে সেই একই নিয়ম ছিল, আমরা কি বলছি, ইফ ইউ কাম ছিল, কিন্তু এখানে কি B2 বসবে, ইফ ইউ ক্যাম, আর B2 হলে এখানেও B2 হবে। কিসের B2 হবে, ওই যে আমরা যে বলছিলাম ক্যান কুড এইগুলোর, ঠিক আছে। ক্যান বা উইলের, এখানে আমাদের উইল ছিল, সো আমরা উইলের উড বসিয়েছি। ওকে,
এই যে উইলের উড বসি, আর কিন্তু বাকি নিয়ম সেম আছে, এটা মুখস্থ করে নেবেন, ঠিক আছে। ইফ ইউ ক্যাম আই উড গো, একটা এক্সাম্পল আমাদের মনে থাকলেই মোটামুটি আমাদের সবগুলো হয়ে যাবে। এই জন্য আমি একটা এক্সাম্পল দিয়েই সবগুলো বোঝানোর চেষ্টা করেছি। তারপর পাস্ট কন্ডিশন আমরা যদি এক্সেস করি, এক্সেস করলে কি হয়, সেম। আমরা পাস্ট কন্ডিশনাল টেন্স যেটা আছে সেটা আগে নিয়ে আসবো, আর পাস্ট ইনফিনিট টেন্সটা যেটা সেটা পরে নিয়ে যাব, ঠিক আছে। যেমন আই উড গো, এটা আগে নিয়ে আসলাম, ইফ ইউ কাম, যদি তুমি আসো, এখানে কমাটা হবে না, সরি এখানে কমাটা হবে না, ওকে। আমি যেতাম যদি তুমি আসতে। এরপরে আমাদের থার্ড কন্ডিশন যেটা আছে সেটা থার্ড হবে, ওকে সরি লিখতে সমস্যা হচ্ছে, আচ্ছা এটা থার্ড হয়ে যাবে, ঠিক আছে। থার্ড কন্ডিশন হলো কি, এই প্লাস পাস্ট পারফেক্ট টেন্স প্লাস পাস্ট পারফেক্ট কন্ডিশন। দেখছেন এখানে পাস্ট পারফেক্ট, আবার এখানেও কিন্তু পাস্ট পারফেক্ট, এরকম রাখবে, এখানে পাস্ট ইনডিফিনিট, এখানে পাস্ট কন্ডিশনাল, ঠিক আছে। তার মানে আমাদের প্রথম যে নিয়মটা আসছিল ঠিক সেম নিয়মটা কি কিন্তু এখানে আমাদের এসেছে, আবার এখানে যে নিয়মটা আসলে ঠিক সেম নিয়মটা এখানেও আসবে, জাস্ট একটু পরিবর্তন। এই যে পাস্টটা আছে না, এই পারফেক্ট মানে হ্যাভ নিয়ে আসতে হবে আমাদের, ঠিক আছে। পারফেক্ট মানে কী নিয়ে আসতে হবে, হ্যাভ নিয়ে আসতে হবে, ওকে। সো চলেন দেখি আমরা, আর হ্যাভ নিয়ে আসলে অবশ্যই আমাদের ভার্ব বি থ্রি হবে। যেমন ইফ ইউ হ্যাড কাম, যদি তুমি আসো, ঠিক আছে। এটা কি আমাদের পাস্ট পারফেক্ট টেন্স হ্যাড কাম আছে, তার মানে আমাদের এই যে হ্যাডটা আছে না, হ্যাডটা আমাদের এখানে নিয়ে আসতে হবে, ওকে। তাহলে হ্যাডে বি যদি করতো হ্যাভ, আই উড হ্যাভ গন, আবার যে কামের গোর বিথি গন। দেখছেন একদম সহজ, কোনো বিষয় কিন্তু এখানে কঠিন নাই, ঠিক আছে। ইফ হ্যাড কাম আই উড হ্যাভ গন, যদি তুমি আসতে আমি যেতাম, সেম। তারপর উল্টে রেখি আমরা, ইফ ইউ হ্যাড আই উড হ্যাভ গন, এখানে গন হবে, আই উড হ্যাভ গন ইফ ইউ হ্যাড কাম, আমি যেতাম যদি তুমি আসতে, ঠিক আছে। একদম সহজ কন্ডিশনাল, আমাদের কন্ডিশনাল আশা করি মোটামুটি এখন সমস্যা হবে না, ঠিক আছে। একটা এক্সাম্পল দিয়ে আমরা সব শেষ করে দিলাম। কি প্রথমেরটা, ইফ ইউ কাম আই উইল গো, তারপরটা কি ইফ ইউ ক্যাম আই উড গো, তারপরটা কি ইফ ইউ হ্যাড কাম আই উড হ্যাভ গন, ওকে। এই তিনটা আমাদের মনে থাকলে মোটামুটি আমাদের কন্ডিশনালটা বুঝতে পারবো, সবসময় একই নিয়মেই। এরপর আমরা যেটা আছে সেটা হচ্ছে আনলেস। চলো না আমরা আনলেসটা দেখে নিই। আনলেসের জিরো কন্ডিশনাল, ঠিক আছে। এই যে আনলেস মানে যদি না, সো এইটা যদি আমাদের যদি না নেগেটিভ হয়ে যাচ্ছে, এখানে কিন্তু আমাদের নেগেটিভ হয়ে যাবে, ওকে। এটা যদি নেগেটিভ, সো এটা আমাদের নেগেটিভ করতে হবে। যেমন আনলেস ইট রেন, যদি না বৃষ্টি আসে মাটি ভিজবে না, ঠিক আছে, মাটি কি ভিজবে না, এই জন্য আমরা ডাজ নট গেট ওয়েট নিয়ে আসছি। এখানে অ্যাস যুক্ত আসলো, এই জন্য আমরা ডাজ নিয়ে আসছি, আর নট সবসময় আমরা বসাতে হবে। উইলের পর বা উডের পর আমরা সবসময় খালি জাস্ট নট বসাবো, এই নটটা আমাদের মেইন বিষয়, নটটা শুধু বসিয়ে দিব, আর কোনো পার্থক্য নাই, ঠিক আছে। নেগেটিভ করার জন্য আমরা নটটা বসিয়ে দিব, ঠিক আছে, আর কোনো পার্থক্য নেই, আগের মতো সব সেম। যেমন আনলেস ইউ কাম, যদি না তুমি আসো, আই উইল নট গো, আমিও যাব না। আনলেস ইউ ক্যাম, যদি না তুমি আসতে, আই উড নট গো, আমিও যেতাম না। আনলেস ইউ হ্যাড কাম, যদি না তুমি আসতে, আই উড নট হ্যাভ গন, আমিও যেতাম না। এইখানে দেখেন বাংলাতে করতে গেলে কিন্তু দুটোটাই আমাদের সেম ওয়ার্ড আসতেছে, ঠিক আছে। যেতাম এখানে না হবে, হ্যাঁ যেতাম না, ওকে। এইখানে দেখতে দুটো অর্থে একই বোঝাচ্ছে, কিন্তু এখানে একটু ডিফারেন্স আছে, সেটা হচ্ছে কি এইটা যেটা আছে, হ্যাঁ এটা আমাদের পরিবর্তন করা যেতে পারে, ঠিক আছে, বা বাস্তবিক হওয়া যেতে পারে, কিন্তু এই যে এটা যে আসে না, সেটা কখনোই আর বাস্তবিক হওয়া যাবে না। যেমন আমি আমার বন্ধুকে বলতেছি যে বন্ধু চল আজকে আমরা ঘুরতে যাই, সে বলল যে না আমরা যাব না, বা আমি যাব না। তখন আমি বলতেছি যে যদি তুই আসতি তাহলে আমি হয়তো যেতাম। দেখছেন, যদি তুই আসতি তাহলে আমি যেতাম, তার মানে এখন আমি বলতেছি, ঠিক আছে, এখনই ফিউচারের একটা কথা আমরা বলতেছি, ঠিক আছে। তার মানে কি আমি যদি এখনই বলতেছি এই কথাটা, সো এটা কিন্তু পরিবর্তন হতে পারে। আমি তাকে বললাম এখন যদি সে রাজি হয়ে যায় যে সে তুই আর যদি ই করতেছ চল তাহলে আমি যাই, তার কিন্তু এই যে আমাদের এই কথাটা কিন্তু পরিবর্তন হয়ে গেল, বাস্তবিক হয়ে গেল, ঠিক আছে।
বাস্তবিক কথা বা পরিবর্তন হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু এইটা যেটা সেটা পরিবর্তন হওয়ার সম্ভাবনা একদমই নাই। যেমন আমি সে কি আমার সাথে ঘুরতে ঘুরতে যায়নি, পরের দিনে আমি তার সাথে কথা বলছি, তার সাথে দেখা হওয়ার পর আমি বলতেছি যে বন্ধু তুই তো গেলি না, তাই তো আমিও ঘুরতে গেলাম না। পরের দিন বলতেছি, তার মানে কি আমি বলতেছি তুই তো গেলি না, এই জন্য আমিও সে ঘুরতে যাইলাম না। যেহেতু পরের দিন বলতেছি, ঠিক আছে, তার মানে কি এটা পরিবর্তন হওয়া সম্ভব? এটা কিন্তু পরিবর্তন হওয়া সম্ভব না, ঠিক আছে। সো এই যে এটা একটু টিকিটের ডিফারেন্স, কিন্তু বাংলা অর্থ আমাদের সেম থাকবে, জাস্ট ইউজের ক্ষেত্রে আমাদের একটু ডিফারেন্স হবে। সো আজকের মতো এই পর্যন্তই, আশা করি কন্ডিশনসটা বুঝতে পেরেছেন। ধন্যবাদ।